বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিষ্যবৃন্দ, আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা এর বার্ষিক পরীক্ষা 2024 সালের নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এটা তোমাদের এনসিডিবি থেকে দেওয়া নমুনা প্রশ্নপত্র এবং আরো কয়েকটা মডেল কোশ্চেন আমরা সলভ করব। এগুলো যদি তোমরা 100% ফলো করতে পারো, ইনশাআল্লাহ 100% কমন পাবা। এবং সাথে সাথে আরেকটা উপকার হবে, সেটা হচ্ছে এটা যদি তোমরা প্র্যাকটিস করো, লিখে প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষায় তোমরা খুব দ্রুত এই উত্তরগুলো লিখতে পারবা। তা না হলে কিন্তু লিখে শেষ করতে পারবা না, কারণ লেখা অনেক বেশি আছে। ক বিভাগ, ক বিভাগে থাকবে হচ্ছে নৈর্ব্যক্তিক যে অংশ সেটা। এখানে তোমাদের দুইটা অংশ থাকবে। ক বিভাগে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং আরেকটা অংশ থাকবে, সেটা হচ্ছে এক কথায় উত্তর। তো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, 15টিতে আমাদের 15 মার্ক অ্যান্সার করতে হবে। ক নম্বর, একজন মানুষ নিজের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী যা করতে চায় তা খুঁজে বের করার জন্য কোন বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। কোন বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন? এটা হচ্ছে নিজের আগ্রহ ও দক্ষতা। নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও সকল ক্যারিয়ার সফল ক্যারিয়ার গঠন বাধাগ্রস্ত হয় কেন? কেন মনে করো সফল হতে পারে না, ক্যারিয়ারে বাধাগ্রস্ত হয়? এটার কারণ হচ্ছে খ নাম্বার, চাহিদা অনুযায়ী কাজের ক্ষেত্র পরিবর্তন না করতে পারলে। ঠিক আছে, না করলে মানে মনে করো একজন একটা পেশার সাথে জড়িত আছে, কিন্তু ওই পেশার এখন কোনো নাই, চাহিদা নাই, তাহলে এটা ক্ষেত্র পরিবর্তন না করে যদি সেটাকেই ধরে রাখা যায়, তাহলে তো এখানে পরিবর্তন হয় না, তাই না? সফল ক্যারিয়ার গঠন হয় না। ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টরে কত ভাগ পেশা ঝুঁকিতে আছে? এটার উত্তর হবে 20 ভাগ পেশা। তারপরে 4IR এর পুনরূপ কি? 4IR মানে 4 ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, মানে লাস্টেরটা, 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। তারপর 5 নম্বর, সময়গত বিবেচনায় বিনিয়োগ কয় ধরনের হয়? এটা হবে 3 নম্বর, 3 ধরনের হয়, তাই না? স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। এরকম নিচের কোনটি পরোক্ষ ব্যয় নয়? পরোক্ষ ব্যয় নয় হচ্ছে ক্রয় পরিবহন। মূলধন ব্যয় কোনটি? এটা হবে প্রাথমিক ব্যয়। এসে খতিয়ান সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? এখানে সঠিক হচ্ছে ক নম্বর, 1956 সাল থেকে 1962 সাল পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়। 9 নম্বর, নিচের কোনটি আনুষ্ঠানিক শ্রমবাজার নয়? আনুষ্ঠানিক শ্রমবাজার নয় কোন? এটার উত্তর হবে ঘ নাম্বার, শিল্প প্রতিষ্ঠানে কাজ, এটা। তারপরে 10 নম্বর, নিচের কোন উদ্যোগটি অলাভজনক, মানে এখানে কোনো লাভ হয় না? এটার উত্তর হবে সামাজিক। নিচের কোনটি বাংলাদেশের প্রথম ভূমি জরিপ? বাংলাদেশের প্রথম ভূমি জরিপ, এটা হবে CS খতিয়ান। কোনটি খসড়া খতিয়ান? এখানে এটা হবে ডিপি পর্যায়, ডিপি পর্যায়। কোন ধরনের বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনা নেই? কোনো লোকসানের সম্ভাবনা থাকে? এটা হচ্ছে সরকারি যে সঞ্চয়পত্র, সেটা ক্রয় যদি করো তাহলে লোকসানের কোনো সম্ভাবনা নেই। তারপর 14 নম্বর, ক্যারিয়ারকে সুসংগঠিত এবং সাফল্যময় করার জন্য কাজের ক্ষেত্র পরিবর্তনের ক্ষেত্রে কোন বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে? এটার উত্তর হবে জ্ঞান ও দক্ষতা। পারিবারিক খরচগুলো নির্দিষ্ট বাজেটের মধ্যে পরিচালনার ক্ষেত্রে নিচের কোন বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে? এটা হবে সুষ্ঠু ব্যয় পরিকল্পনা, খ নাম্বার। এরপরে এক কথায় উত্তর, প্রতিটি প্রশ্ন উত্তর দিতে হবে। 10টা এক কথায় উত্তর থাকবে, 10টারই অ্যান্সার করতে হবে। 16 নম্বর থেকে শুরু হবে। একজন মানুষের সারা জীবনে পেশা সংক্রান্ত কর্মকাণ্ডকে কি বলা হয়? এটাকে বলা হয় ক্যারিয়ার বলা হয়। 17 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্বশেষ খতিয়ান কোনটা? সর্বশেষ খতিয়ান আছে BS খতিয়ান। 18 নম্বর, সামাজিক উদ্যোক্তার প্রধান লক্ষ্য কি থাকে? প্রধান লক্ষ্য থাকে সমাজের কল্যাণ করা। 19 নম্বর, পণ্য উৎপাদন বা সেবা প্রদানের জন্য যে খরচ করা হয় তাকে কি বলা হয়? তাকে উৎপাদন ব্যয় বলা হয়। তারপর 20 নম্বর, উৎপাদনের জন্য কাঁচামাল ও শ্রম ব্যয়কে কি বলা হয়? শ্রম ব্যয়কে বলা হয় প্রত্যক্ষ ব্যয় বলা হয়। তারপর 21 নম্বর, জমিদারি প্রথা বিলোপ হয় কত সালে? জমিদারি প্রথা বিলোপ হয় 1950 সালে। তারপরে 22 নম্বর, কোন সম্পদ বা পণ্য ব্যবহারের ফলে যে সুবিধা পাওয়া যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় উপযোগ বলা হয়। স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত কোন কোম্পানির শেয়ারকে কি বলা হয়? কোন কোম্পানির শেয়ারকে বলা হয় ইকুইটি শেয়ার বলা হয়। তারপরে জরিপ ও ভূমি ব্যবস্থাপনার ইউনিট কোনটি? ইউনিট হবে মৌজা। 25 নম্বর, মুক্ত বাজার অর্থনীতির অন্যতম একটি আধুনিক বৈশিষ্ট্য কি? আধুনিক বৈশিষ্ট্য হচ্ছে গিগ ইকোনমি। এভাবে আমরা ক বিভাগটা শেষ করে ফেলবো, এরপরে খ বিভাগে চলে যেতে হবে। খ বিভাগে তোমাদের 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নেরই অ্যান্সার করতে হবে।
কোনো অল্টারনেটিভ থাকবে না। এখানে তোমাদের অ্যান্সার দিতে হবে 10টারই এবং 10টাতে 20 মার্ক থাকবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও, প্রতিটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে। 1 নম্বর প্রশ্ন, পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা ধাপসমূহের একটি ফ্লো চার্ট দেখাও। যখন ফ্লো চার্ট দেখাতে বলবে তখন এইভাবে দেখাতে হবে। পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা ধাপগুলো হচ্ছে ফ্লো চার্টের মাধ্যমে দেখানো হলো। যেমন ধাপ 1-এর ভিতরে আমাদের পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ করতে হবে, মানে এখন কেমন, দিন আনে দিন খায় নাকি কিছু অবশিষ্ট থাকে, এরকম বিনিয়োগের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, আমরা বিনিয়োগ কেন করব, ভবিষ্যতে আমরা কোন ধন সম্পত্তি ক্রয় করার জন্য নাকি মোটরসাইকেল ক্রয় করার জন্য, কি ক্রয় করার জন্য, এটা নির্দিষ্ট করতে হবে। হ্যাঁ, নির্ধারণ করতে হবে। গ্রহণযোগ্য ঝুঁকি মাত্রা এবং বিনিয়োগের সময়কাল নির্ধারণ। আমি আসলে এখানে যতটুকু ঝুঁকি নিতে পারবো, ঠিক আছে, ঝুঁকিটা আমাকে বেশি পরিমাণ নিতে পারবো নাকি ঝুঁকি নিতে পারবো না, সেটা নির্ধারণ করতে হবে। এখন আমরা খাত নির্বাচন করব, আসলে আমি কি করব, কিভাবে, এটা আমি সোনার উপর ক্রয় করে রাখবো নাকি জমি ক্রয় করে রাখবো নাকি শেয়ার বাজারে খরচ করব, সঞ্চয় পত্র কিনবো না কি করব, এটা আমাকে নির্দিষ্ট করতে হবে। তারপরে 5 নম্বর ধাপ, ফলাফল মূল্যায়ন এবং বিনিয়োগ পুনর্বাসন সিদ্ধান্ত গ্রহণ। মানে যে মনে করো আমি 2 বছরের বিনিয়োগ করলাম, তার 2 বছর পর দেখলাম যে আমার কোনো লাভ আসতেছে না, যে আমি 2 বছরের জন্যই রেখেছিলাম, ঠিক আছে, বিনিয়োগটা করেছিলাম, দেখি যে লাভ নাই, তাহলে আমার অন্য খাতে সেটা করতে হবে, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, পুনর্বিন্যাস করতে হবে, বা ওখানে যদি লাভ হয় তাহলে পুনরায় আমরা যদি চাই আবার বিনিয়োগ করতে পারি, ঠিক আছে, এইভাবে ধাপগুলো শেষ করতে হবে। 2 নম্বর প্রশ্ন, ঋণ পণ্য বলতে কি বোঝায়? যখন কোন প্রতিষ্ঠান এই শর্ত অর্থ প্রদান করে যে নির্দিষ্ট সময় শেষে উক্ত অর্থের উপর নির্ধারিত হারে মুনাফা প্রদান করবে এবং মেয়াদ শেষে মুনাফা এবং আসল পরিশোধে আইনগত বাধ্যবাধকতা থাকবে, তখন তাকে ঋণ পণ্য বলা হয়। ঠিক আছে, যে মানে নির্ধারিত হারে মুনাফা প্রদান করবে এবং মেয়াদ শেষে মুনাফা এবং আসল পরিশোধে আইনগত বাধ্যবাধকতা, যদি না দেয় মুনাফা বা আসল যদি না দেয় তাহলে আইনি সাহায্য নিতে পারবে, তখন তাকে ঋণ পণ্য বলা হয়। এ ধরনের ইনস্ট্রুমেন্ট ক্রয়কারী কোনো ঝুঁকি বহন করে না। সকল ঝুঁকি ইনস্ট্রুমেন্ট বিক্রেতা বা ইনস্যুকারী প্রতিষ্ঠান এটা বহন করে। ব্যাংকের মেয়াদি আমানত, সরকারি সঞ্চয়পত্র ইত্যাদি হচ্ছে ঋণ পণ্যের উদাহরণ। জমি ক্রয়ের প্রয়োজনীয় খতিয়ানগুলোর নাম কি? সিএস খতিয়ান, এএসএ খতিয়ান, আর এস খতিয়ান, তারপরে বিএস খতিয়ান, ডিপি বা পর্চা বা খতিয়ান, এরকম। তারপর 4 নম্বর, মূলধনী পণ্য কাকে বলে? শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারকে মূলধনী পণ্য বলে। শেয়ার বলতে একটি কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র অথচ সামান্য অংশকে বোঝায়। এই শেয়ার ক্রয় করার মাধ্যমে কোম্পানির মালিকানা কি করা যায়? লাভ করা যায়। এরপর 5 নম্বর, ক্ষুদ্র ব্যবসা শুরু করার ধারাবাহিক ধাপগুলো কি কি? ক্ষুদ্র ব্যবসা শুরু করার জন্য কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে, যেমন ব্যবসার আইডিয়া নির্দিষ্ট করতে হবে, বাজার যাচাই এবং ফলাফল বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, বাজার দেখতে হবে যে আমি যে আইডিয়াটা নিলাম, মনে করো আমি ডিমের ব্যবসা করব, বাজারে ডিমের ব্যবসা আছে কিনা, অথবা কাপড়ের দোকান দেবো, অন্যরা আছে কিনা সেটা দেখতে হবে। ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন করতে হবে, মানে কিভাবে করব, ব্যবসার জন্য আর্থিক চাহিদা নিরূপণ করতে হবে, মানে কত টাকা, বাজেট টাজেট এগুলো করতে হবে। ব্যবসার সম্ভাব্য আয় ব্যয় মুনাফা নির্ধারণ এবং আর্থিক বিশ্লেষণ করতে হবে, যে এখানে কত টাকা আয় হতে পারে, কত টাকা ব্যয় হতে পারে। ব্র্যান্ডিং, মার্কেটিং, বিপণন করতে হবে, মানে ফেসবুক, ইউটিউব বা হচ্ছে টিকটক, যার মাধ্যমে চাও তার মাধ্যমে তুমি এগুলোকে কি করতে পারো, প্রচার করতে পারো। ঠিক আছে, অ্যাড দিতে পারো আর কি। তারপরে 7 নম্বর, ছোট পরিসরে ব্যবসা শুরু এবং পর্যবেক্ষণ। প্রথমে মনে করো আমি ছোটখাটো একটা শুরু করলাম, মাল জিনিস খুব কম আনলাম, এনে দেখলাম শুরু করে, এবং পর্যবেক্ষণ করে দেখলাম যে না, ভালোই সেল হচ্ছে, লাভও ভালো হচ্ছে, তখন আমরা বড় করে শুরু করতে পারি। আর যদি না হয় তাহলে অন্য দিকে চিন্তা করতে হবে। ইনশাল্লাহ তোমরা যে কোনো ব্যবসা করবা, ব্যবসায় আল্লাহ সৎভাবে ব্যবসা করবে, আল্লাহ তোমাদের সাহায্য অবশ্যই করবে আমাদের। তারপর 8 নম্বর, গ্রাহক পরিষেবা ও প্রতিক্রিয়া, মানে গ্রাহকরা আমার যে জিনিসটা কিনতেছে তারা কোনো ফিডব্যাক দিচ্ছে কিনা, খারাপ কোনো কথা বলতেছে না কিনা, ভালো উৎসাহ দিচ্ছে, এগুলো দেখতে হবে। এরপরে 6 নম্বর প্রশ্ন, ব্যবসার আইডিয়া নির্দিষ্ট করার জন্য কি কি বিবেচনা করতে হবে, কোনগুলো আমাদের মাথায় রাখতে হবে, কোন বিষয়গুলো। ব্যবসার আইডিয়া একটা নির্দিষ্ট করার জন্য যে বিষয়গুলো বিবেচনা করতে হয় তা হচ্ছে, দেখো 1 নম্বর, আমরা যে ধরনের ব্যবসা করতে ইচ্ছুক তার কোনটি সম্পর্কে আমাদের সবচেয়ে ভালো ধারণা আছে সেটা দেখতে হবে। তুমি মনে করো তুমি সেবা, যেমন দেখো, যেমন নার্সারি, খাবার সরবরাহ, ফুড ডেলিভারি সার্ভিস, বিউটি পার্লার, মোবাইল ফোন সার্ভিসিং, সেবা খাতের কোন ব্যবসা সম্পর্কে আমাদের
সবচেয়ে ভালো ধারণা আছে সে বিবেচনা করতে হবে। মানে তোমার কোন বিষয় সম্পর্কে ভালো ধারণা আছে সেই বিষয়ে তুমি ব্যবসা শুরু করবা। ব্যবসায় সংশ্লিষ্ট কোন কোন কাজে আমাদের বিশেষ দক্ষতা রয়েছে। যেমন দেখো, ধরা যাক আমরা যদি খাদ্য প্রস্তুত ও বিক্রির ব্যবসা বিবেচনা করি, তবে কোন খাদ্য প্রস্তুতের ক্ষেত্রে আমাদের বিশেষ দক্ষতা রয়েছে। সেবামূলক ব্যবসার ক্ষেত্রেও একইভাবে নির্ধারণ করতে হবে কোন সেবা প্রদানে আমাদের বিশেষ দক্ষতা রয়েছে। 7 নম্বর প্রশ্ন, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে? তো এখানে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে যে বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে, ব্যবসাটি পরিবেশের জন্য ক্ষতিকর নাকি ভালো সেটা যাচাই করে দেখতে হবে। ব্যবসার কাঁচামাল এবং বজ্র পরিবেশের দূষণের কারণ হচ্ছে কিনা তা বিবেচনা করতে হবে। একই সঙ্গে উক্ত ব্যবসায় পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণে প্রাণীকুলের জন্য ক্ষতিকর কোনো উপাদান বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে কিনা সে বিষয়টিও বিশেষভাবে নজর রাখতে হবে। প্রয়োজনে বর্জ্য ব্যবস্থাপনা পরিশোধনের ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি পরিকল্পনার অন্তর্ভুক্ত করতে হবে। 8 নম্বর হচ্ছে, সামাজিক উদ্যোগ বাস্তবায়নের জন্য কয় ধরনের ব্যয় নির্ণয় করতে হবে? স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। স্থির ব্যয় রয়েছে যন্ত্রপাতি ক্রয়, অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, এইগুলা। এই স্থির ব্যয় কিন্তু মনে করো প্রত্যেকদিন করা লাগে না বা মাসে মাসে করা লাগে না, একবার করলে দেখা যাচ্ছে কয়েক বছর থাকে। মনে করো তুমি কোনো যন্ত্রপাতি ক্রয় করবা, তো যন্ত্রপাতি তার ডেলি ডেলি নষ্ট হয় না, তাই না? তো অনেকদিন থাকে। চেয়ার টেবিল এগুলো ক্রয় করবা, তো চেয়ার টেবিল তো আর প্রত্যেকদিন নষ্ট হবে না। দেখা যাচ্ছে দুর্ঘটনা জন্য মানে পড়ে গেল বা চেয়ার ভেঙে গেল এরকম, তো এখানে তার প্রত্যেকদিন কেনা লাগে না, বছরেও কেনা লাগে না, দেখা যাচ্ছে 5 বছর 6 বছর পরে কেনা লাগতে পারে। পরিবর্তনশীল যেটা নিয়মিত, যেমন যাতায়াত, টেলিফোন খরচ, ফটোকপি করা, এইগুলো প্রত্যেকদিন করা লাগে, তো এইগুলো হচ্ছে নিয়মিত ব্যয় বলা হয় বা প্রতি মাসে করা যায়। 9 নম্বর হচ্ছে, আউটসোর্সিং কি? উদাহরণ লেখো। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং শব্দের মূল অর্থ হলো মুক্ত পেশা, মুক্তভাবে কাজ করে আয় করার পেশাই হলো আউটসোর্সিং। তা তোমাদের বয়সীও বাংলাদেশে অনেকেই আউটসোর্সিং কিন্তু করে। একটু সহজভাবে বললে, ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে কাজ করে নেয়, নিজ প্রতিষ্ঠানের বাইরে অন্য কাউকে দিয়ে এসব কাজ করানোকে আউটসোর্সিং বলে। যেমন কন্টেন্ট রাইটিং, লোগো বা গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি। যেমন দেখো, আমি তোমাদেরকে বলি, অনেক সময় আমি করি না, কিন্তু অনেকে এই যে মনে করো স্লাইডটা তোমাদের পড়াচ্ছে, তাই না? এই স্লাইডটা মানে নোট, তোমাদের যে বিষয় নোটটা আমি পড়াচ্ছি, এই বিষয়টা অনেক সময় আমরা কিনে নিই অনেকের কাছ থেকে, যারা এরকম নোট সুন্দর করে বানাইতে পারে। তারা কি করে, এরকম স্ক্রিপ্ট লেখে, নোট সুন্দর করে এরকম ভাবে লিখে পরে আমাদের কাছে সেল করে। আমরা তারপরে সেগুলো দিয়ে ক্লাস করি। এই কিন্তু তারা মানে পিডিএফটা আমাদেরকে দিয়ে দেয়। তো এইরকম ভাবে আমরা ক্লাস নিতে পারি। তো এইখানে দেখো, এই জিনিসটা যে দিচ্ছে আর কি, যে এটা করে দিচ্ছে, তোমরা চাইলে তোমরাও করে নিতে পারো, তাই না? লিখে সুন্দর করে, হাতের লেখা সুন্দর, বা হচ্ছে কম্পিউটারে লিখে দিতে পারো। তোমরা ঘরে বসে কিছু টাকা আয় করলে, এইটাকে বলা হয় আউটসোর্সিং। আরো অনেক আউটসোর্সিং এর বিষয় আছে, আমি তো একটা বললাম আর কি। 5টি সেবা খাতের নাম লেখো। সেবা খাত অর্থনৈতিক সেবা। মনে করো আমি তোমাকে 10 লাখ টাকা ধার দিলাম ব্যবসা করার জন্য, তো এটা হচ্ছে অর্থনৈতিক সেবা। স্বাস্থ্য সেবা, ওই ডাক্তাররা যে স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। ট্যুরিজম এবং হসপিটালিটি, কোথাও মনে করে ঘুরতে যাব, এটা। শিক্ষা প্রশিক্ষণ, এই যে আমি তোমাদের শিক্ষা দিচ্ছি, তাহলে এটা একটা সেবা। টেলিযোগাযোগ, মানে টেলিযোগাযোগের মাধ্যমে আমরা কথা বলতে পারি এরকম করে, এটা সেবা। তো এটা আমরা খ বিভাগের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা করে ফেলাম। এখন আমরা গ বিভাগে চলে যাব। গ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন, যেগুলোর কোনো উদ্দীপক দেওয়া থাকবে না। এখানে তোমাদের 5টি দেওয়া থাকবে, 5টা থেকে যে কোনো 3টার উত্তর দিতে হবে। প্রত্যেকটাই 5 মার্ক করে থাকবে। 5 মার্ক 3 5 15 মার্ক থাকবে। প্রিয় শিষ্যবৃন্দরা, তোমরা যারা 2025 সালে নবম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হবা, তারার ভিতরে যাদের বিজ্ঞান বিভাগে রয়েছে, তাদের জন্য আমরা একটা কোর্স চালু করেছি। কোর্সটা হচ্ছে প্রতি মাসে মাত্র 550 টাকার বিনিময়ে 5টি সাবজেক্ট পড়ার সুযোগ করে দেওয়া হয়েছে। তো এই 5টি সাবজেক্টের ভিতরে রয়েছে, দেখো, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। তো যদি তোমরা এখানে কেউ ভর্তি হতে চাও, তাহলে আমাদের এই যে নাম্বারটা 01620103495, এই নাম্বারে বিকাশ আছে, তারপরে হচ্ছে নগদ আছে, লাস্টে 9 যোগ করলে এটা রকেট অ্যাকাউন্ট হয়ে যাবে। তো যদি কেউ ভর্তি হতে চাও, তাহলে প্রথমে আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করবা, ফোন করে আরো যদি বিস্তারিত কিছু জানার থাকে তাহলে জেনে নিবা। যেমন 7 দিন, কয়দিন ক্লাস নেওয়া হবে, সপ্তাহে 7 দিনই ক্লাস নেওয়া হবে। প্রতিদিন কয়টা করে বিষয়ে ক্লাস নেওয়া হবে? 2টা করে ক্লাস নেওয়া হবে। প্রত্যেকদিন কয় ঘন্টা ক্লাস নেওয়া হবে? 2 ঘন্টার মতো। ক্লাস কখন হবে, রাতে নাকি দিনে?
যারা তোমরা ক্লাসে ভর্তি হবে আমাদের কোর্সে, তারা সবাই মিলে যে সিদ্ধান্ত নিবে কখন হলে ভালো হয় সেটা করানো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ক্লাস কোথায় হবে? ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং জুম অ্যাপসে ক্লাস নেওয়া হবে, জুম অ্যাপসে। এবং এখানে পরীক্ষা নেওয়া হবে কিনা, প্রতিদিন পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ, সপ্তাহে একদিন তোমাদের পরীক্ষা হবে আর কি, সাপ্তাহিক পরীক্ষা। তো এই প্রশ্নগুলো আরো যদি কিছু দেওয়া থাকে সেগুলো জেনে নিতে পারো। আর যারা আর্টস এবং কমার্সে রয়েছে, আর্টস এবং কমার্সের জন্য দুইটা বিষয়, গণিত এবং সাধারণ গণিত, বিজ্ঞান। ঠিক আছে, দুইটা বিষয় হচ্ছে তোমাদের জন্য 220 টাকা করে। তোমাদের ক্লাস হবে হচ্ছে সপ্তাহে 3 দিন। আর যারা আমাদের অফলাইন কোর্সে ভর্তি হতে চাও, অফলাইন ব্যাচে, এই যে এখানে, তারা সরাসরি চলে আসতে হবে মসত্তর, পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212। যারা রামপুরা, বাড্ডা, হাতিরঝিল এর আশেপাশে রয়েছে, ডিআইটি প্রজেক্ট, তারপরে বনশ্রী, আফতাবনগর, এই আশেপাশে যারা রয়েছে, ঠিক আছে, তারা আমাদের এখানে সরাসরি ভর্তি হতে পারো। তারপরে বসুন্ধরা, মালিবাগ, এই সমস্ত এলাকা থেকে আমাদের স্টুডেন্ট এখানে ভর্তি হয়। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখানে পড়ানো হয়। যারা এসএসসি এবং এসএসসি স্পেশাল ব্যাচ রয়েছে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান পড়ানো হয়। নবম থেকে দশম বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগ রয়েছে, এসএসসি বিজ্ঞান বিভাগ রয়েছে। ভর্তি হওয়ার জন্য এখানে যোগাযোগ করতে পারো। ওকে, তো এই হচ্ছে আমাদের বিষয়গুলো বললাম। এখন প্রথম প্রশ্ন হচ্ছে জমির আর.এস খতিয়ান এবং বি.এস খতিয়ান কি? সংক্ষেপে লেখো। জমি ক্রয়ের ক্ষেত্রে করণীয় কাজসমূহের ধারাবাহিক বর্ণনা লেখো। দেখো, আর.এস খতিয়ান, এখানে তো আর.এস খতিয়ান সম্পর্কে বিস্তারিত লেখা আছে, বুঝছো? তোমরা স্ক্রিনশট দিয়ে পড়বা, পড়তে গেলে অনেক বেশি সময় লাগে। এগুলো তোমাদের আগেও আলোচনা করেছি। আর.এস খতিয়ানটা কেন তৈরি হয়? আর.এস খতিয়ান বা জরিপের উদ্দেশ্য ছিল এস.এ খতিয়ানের ভুল সংশোধন করা। ঠিক আছে, সংক্ষেপ এত বেশি লিখবা না, এখান থেকে মনে করো 2-3 লাইন তোমরা লিখবা। এস.এ জরিপের সময় সরেজমিনে জরিপ পর্যবেক্ষণ পরিচালনা হয়নি, এজন্য কি করা হয়? আর.এস এর ক্ষেত্রে এটা করা হয়। তারপর বিএস খতিয়ান হলো বাংলাদেশের আমলে হওয়া সর্বশেষ সরেজমিন জরিপ, যা 1998 সাল থেকে সারা দেশে শুরু হয়, যা বাংলাদেশে সার্ভে বা বাংলাদেশ জরিপ নামে পরিচিত। তো জমি ক্রয়ের ক্ষেত্রে করণীয় কাজসমূহ ধারাবাহিকভাবে উল্লেখ করা হলো। কি কি আমরা করব? যেমন দেখো, 1 নাম্বার, জমির রেকর্ড অর্থাৎ খতিয়ান ও নকশা যাচাই করতে হবে। মৌজা, জেএল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, এগুলো দেখতে হবে। জমি ক্রয় করার আগে উক্ত জমি সিএস রেকর্ড, এসএ রেকর্ড, আরএস রেকর্ড অর্থাৎ সংশ্লিষ্ট সকল রেকর্ড এবং প্রয়োজনে মাঠ পর্চাগুলো ভালোভাবে যাচাই করতে হবে। বিক্রেতা যদি জমিটার ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন, তবে তার ক্রয়ের দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা যথাযথ আছে কিনা তা কি করতে হবে? যাচাই করে নিশ্চিত হতে হবে। জমি বিক্রেতা উত্তরাধিকার সূত্রে জমিটি পেয়ে থাকলে সর্বশেষ জরিপের খতিয়ানে কিংবা নামজারি খতিয়ানে তার নাম আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। তারপর জমি বিক্রেতার কাছ থেকে বিষয় সংশ্লিষ্ট কাগজপত্র, যেমন সকল প্রকার দলিল, খতিয়ান, তারপর খাজনার দাখিলা, রসিদ, এগুলো দেখতে হবে। ইউনিয়ন ভূমি অফিসে জমির খাজনা বকেয়া আছে কিনা তা নিশ্চিত করতে হবে। তো এইগুলো দেখতে হবে। তারপরে 2 নম্বর প্রশ্ন, তোমার পরিবারের আয়ের খাতসমূহ চিহ্নিত করো। আয়ের খাতসমূহের আলোকে প্রত্যক্ষ আয় এবং পরোক্ষ আয়ের উপখাতসমূহ চিহ্নিত করো। তো আমার পরিবারের আয়ের খাতসমূহ দেখো, বাবার বেতন বাবদ প্রাপ্ত অর্থ, দোকান ভাড়ার মাধ্যমে টাকা, বাড়ির আঙ্গিনায় সবজি চাষ করে সেখান থেকে টাকা, পারিবারিক খামারে হাঁস মুরগি পালন করে। তুমি চাইলে বলতে পারো যে আমি টিউশনি করে সেখান থেকে কিছু টাকা আয় করি, কন্টেন্ট ক্রিয়েট করে কিছু টাকা আয় করি। এইভাবে প্রত্যক্ষ আয় মানে কি? বাবার বেতন বাবদ যে আয় সেগুলো হচ্ছে প্রত্যক্ষ আয়। মানে এখান থেকে যে ধাপগুলো আমরা লিখবো, এর ভিতরে কোনগুলো প্রত্যক্ষ আয় সেগুলো এখানে লিখবো, কোনগুলো পরোক্ষ আয়। ঠিক আছে, দোকান ভাড়া থেকে মাধ্যমে, এটাও প্রত্যক্ষ আয়। পরোক্ষ, বাড়ির আঙ্গিনায় সবজি চাষ বাবদ প্রাপ্ত টাকা, এটা হচ্ছে পরোক্ষ। পারিবারিক খামারে হাঁস মুরগি পালন করে আয়, এটা হচ্ছে পরোক্ষ আয়। ক্যারিয়ারের লক্ষ্য নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো কি কি বর্ণনা করতে হবে। 1 নম্বর, দেখো এখানে নিজের দক্ষতা এবং আগ্রহ ভালোভাবে জেনে নিতে হবে। তুমি যে কাজটা, মনে করো তুমি ডাক্তার হতে চাচ্ছ, তো ডাক্তার হওয়ার জন্য তোমার সেটা কি ভালো লাগে নাকি ভালো লাগে না? তাহলে যদি ভালো লাগে তাহলে সেই দিকে এগিয়ে যাবা। যদি ভালো না লাগে তাহলে অন্য কোনো কিছু ভালো লাগে কিনা। মনে করো তোমার শিক্ষকতা ভালো লাগে, তো শিক্ষকতা ভালো লাগলে তো হবে না, সেই শিক্ষকতা মানে বোঝানোর জন্য ক্যাপাসিটি তোমার আছে কিনা। ঠিক আছে, মনে করো তুমি আরো ব্যবসা করবা, সেই কোন ব্যবসা করবা, সেই ব্যবসা সম্পর্কে তোমার ভালো লাগে কিনা, নিজের দক্ষতা আছে কিনা, সেগুলো যাচাই করতে হবে। বিভিন্ন ধরনের পেশা সম্পর্কে ভালোভাবে জানতে হবে, মানে কোন পেশায় কি কি কাজ করতে হবে, সেই দক্ষতা কি কি লাগবে, সেখানে
আমার কি অভিজ্ঞতা লাগবে, সেগুলো ভালোভাবে জেনে নিতে হবে। তারপর লক্ষ্য নির্ধারণ এবং পরিকল্পনা করুন। মনে করো তারপরে আমি লক্ষ্য মানে পেশা নির্বাচন করলাম, যে এটার ক্ষেত্রে মনে করো এইটার ক্ষেত্রে আমার দক্ষতা আছে, ভালো লাগে, সবকিছু ঠিকঠাক মিলে গেছে, এখন নির্ধারণ করলাম এবং সেটার জন্য কিভাবে সামনের দিকে এগিয়ে যাব সেটার পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সংশ্লিষ্ট চাকরি বা কাজের ক্ষেত্রে অনুসন্ধান করা, বিভিন্ন গণমাধ্যম, যেমন মনে করো তুমি চাচ্ছ যে চাকরি করবো, আমি এখন কোথায় চাকরি করবা, পেট্রো বাংলাতে চাকরি করব। পেট্রো বাংলার এখানে মনে করো তার সেটা সার্কুলার কবে দেবে, কি কি বই পড়তে হবে, সেগুলো আমাদের বিভিন্ন ফেসবুকে, ইউটিউবে, সংবাদপত্রে, বিভিন্ন জায়গায় এটা কি করা হয়, প্রচার করা হয়। সেগুলো আমাদের খোঁজখবর নিতে হবে এবং সেগুলো দেখতে হবে। সময়ের চাহিদা অনুযায়ী কাজের ক্ষেত্র বা চাকরি পরিবর্তন। মনে করো তুমি একটা চাকরি করতেছিলে, এখন ওই চাকরি কোনো নাই, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, চাহিদা খুবই কম। অথবা একটা ব্যবসা করতেছো, এটা ব্যবসা মনে করো তুমি গরমকালে, শীতকালের যে কাপড় চোপড় এটা বিক্রি করবা, এটা এই ব্যবসা কি হবে? হবে না। তাহলে তোমার গরমকালে গরমের কাপড় চোপড়ের ব্যবসা করতে হবে, শীতকালে শীত কাপড়ের। অথবা মনে করো কোনো কাপড়ের ব্যবসা তোমাদের এলাকায় হচ্ছে না, তাহলে ওটা বাদ দিয়ে অন্য কোনো ব্যবসা করতে হবে, ক্ষেত্র পরিবর্তন করতে হবে। ঠিক আছে, এরপরে 5, 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্ন এখানে দেওয়া থাকবে, কিন্তু তোমাদের নমুনা প্রশ্ন এটা দেওয়া নেই। ঠিক আছে, এরপরে আমরা ঘ বিভাগে চলে যাচ্ছি। এই জন্য ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। 7টা প্রশ্ন থাকবে, সেখান থেকে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। ঠিক আছে, তো এখানে মোট থাকবে হচ্ছে কত, 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, প্রত্যেকটাতে 8 মার্ক, 5টা 40 মার্ক, নাম্বারে ছড়াছড়ি একদম, কিন্তু ভালো করে লিখতে হবে জন্য। ঠিক আছে, পুরোপুরি মার্ক পেতে হবে ইনশাআল্লাহ। তো 1 নম্বর প্রশ্ন, তোমার পিতা তোমাদের পরিবারের জন্য 1 মাসের একটা সম্ভাব্য পারিবারিক বাজেট কি করলো, তোমাদের পরিবারের জন্য বিবরণ তৈরি করতে বলেছে তোমাকে। তো বিবরণীতে তোমার পরিবারের আয়, ব্যয়, সঞ্চয় এই 3টি খাতের আওতায় বিভিন্ন উপখাত থাকবে। এই উপখাত সমূহের আলোকে একটা পারিবারিক বাজেট বিবরণ তৈরি করে তোমার পিতাকে জমা দিবে। এজন্য নিচের প্রশ্নগুলোর উত্তর এবং কার্যক্রমগুলো সম্পাদন করো। 1 নম্বর, ক নম্বর, তোমার পরিবারের বিভিন্ন খাত অনুযায়ী সম্ভাব্য আয় ব্যয় এর পরিমাণ নির্ণয় করো। এই আয় ব্যয়ের ভিত্তিতে সম্ভাব্য সঞ্চয়ের পরিমাণ কত হবে সেটা বের করো। দেখো, আমার পরিবারের বিভিন্ন খাত অনুযায়ী সম্ভাব্য আয় ব্যয় এবং সঞ্চয়ের পরিমাণ। তো বাবার চাকরি থেকে প্রাপ্ত টাকা 25,000 টাকা, মাছ বিক্রয় হতে টাকা হচ্ছে 5,000 টাকা। তারপরে মনে করো সবজি বিক্রয় হতে আয় এত টাকা, দোকান ভাড়া থেকে 10,000 টাকা, টোটাল হচ্ছে 44,000 টাকা। এই যে এই কয় টাকা আর এই যে এই কয় টাকা, ঠিক আছে, যোগ করলাম। এরপরে মোট সম্ভাব্য ব্যয়ের পরিমাণ নির্ণয়, যেমন এখানে বিবরণ, বিস্তারিত টাকা এবং টাকার মোট পরিমাণ। খাদ্য খাতে ব্যয় এখানে 10,000 টাকা, বাড়ি ভাড়া বাবদ ব্যয় 23-13,000 টাকা, পোশাক ক্রয় 1,000 টাকা, শিক্ষা খাতে ব্যয় 1,500 টাকা, পরিবহন খাতে ব্যয় 2,500 টাকা, পরিবারের বিল সমূহ 2,000 টাকা, চিকিৎসা ব্যয় 3,000, বিনোদন ব্যয় 3,000, মোবাইল ফোন ইন্টারনেট ব্যয় 1,000, অন্যান্য খাতে এই 3,000। তো টোটাল যোগ করতে হবে, এখানে কত হলো দেখো, 40,000। তাহলে মোট সম্ভাব্য সঞ্চয় হবে মোট সম্ভাব্য আয় থেকে মোট সম্ভাব্য ব্যয়, এই আয় থেকে ব্যয় বিয়োগ করলাম, তাহলে কত হলো 4,000 টাকা থাকলো সঞ্চয়। 6 নম্বর প্রশ্ন বলছে যে পরিবারের এই সম্ভাব্য আয় ব্যয় সঞ্চয়ের আলোকে একটা পারিবারিক বাজেট বিবরণী তৈরি করতে হবে। তো বাজেট, ক প্রশ্নে প্রদত্ত পরিবারের এই সম্ভাব্য আয় ব্যয় এবং সঞ্চয়ের আলোকে একটা পারিবারিক বাজেট বিবরণী নিচে উপস্থাপন করা হলো। এটা মাসের নাম দিতে হবে, মনে করো ডিসেম্বর অথবা জানুয়ারি, যাই হোক তাই দিয়ে দিবা। এখন এখানে আয়ের উৎস, আয়ের পরিমাণ, এখানে ব্যয়ের প্রধান খাত, ওই খাতের আবার মনে করো এই খাতের উপখাত গুলো এরকম, এবং ব্যয়টা কত টাকা। যেমন এখানে খাদ্য করার জন্য চালের জন্য 3,000, শাকসবজির জন্য 2,000, মাছ মাংস ডিমের জন্য 3,000, মশলার জন্য 1,000, অন্যান্য ক্ষেত্রে 1,000 টাকা। বেতন প্রাপ্তি এখানে 25,000 টাকা, বাসস্থান এবং বাড়ি ভাড়া আর কি, বাড়ি ভাড়ার জন্য 13,000 টাকা দিতে হয়। মাছ বিক্রয় হতে আয়, পোশাক ক্রয় করলাম, জামা কাপড় ক্রয় আর কি 1,000 টাকা। সবজি বিক্রয় হতে আয় 4,000 টাকা, শিক্ষা খাতা বই ক্রয় এখানে 1,500 টাকা। দোকান ভাড়া থেকে প্রাপ্তি 10,000, পরিবহন রিক্সা ভাড়া এগুলোর জন্য 2,500 টাকা ব্যয় হয়ে যায়। পরিবারের বিল সমূহ যেমন গ্যাস, তার পানি, বিদ্যুৎ এগুলো 2,000। তারপরে চিকিৎসা ব্যয়, ডাক্তার এবং ওষুধের জন্য 3,000, বিনোদন ঘুরতে যাওয়া 3,000, মোবাইল বা ইন্টারনেটের যে বিল, ইউটিলিটি বিল আর কি, এগুলো 1,000 টাকা। অন্যান্য যেমন আপ্যায়ন, মানে মেহমান আসছে বাসায়, তাকে আপ্যায়ন করা হয়েছে, এই খেলা সামগ্রী এগুলো ক্রয় করেছো 3,000 টাকা। টোটাল হচ্ছে এই যে এই আয়টা হয়েছে, এই পাশে আয় হয়েছে কত, মানে খরচ হয়েছে
4,000 40,000, তাহলে বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, সঞ্চয় পাবো কত, এখানে 4,000 টাকা থাকবে, 4,000। ঠিক আছে, এইভাবে। তারপর 2 নম্বর প্রশ্ন। এরপর 2 নম্বর, তোমার বিদ্যালয়ে সামাজিক উদ্যোগ বাস্তবায়ন নামক একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আলোকে তোমাদেরকে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে বলা হয়েছে এবং সম্ভাব্য সমাধান বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়ন করে শিক্ষকের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে বলা হয়েছে। এর জন্য নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ক নাম্বার হচ্ছে শিক্ষার্থীরাই ভুক্তভোগী হয়, এটাই তো পুরো একটা উত্তরের মতো প্রশ্ন, এত বড় উদ্দীপক দেওয়া ঠিক না, বুঝছো। ভুক্তভোগী হয় বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট এমন একটি করে সমস্যা চিহ্নিত করবে, সমস্যা সমূহের বিদ্যালয়ের ভেতরে কিংবা বিদ্যালয়ে আসা যাওয়ার পথে শিক্ষার্থীদের সম্মুখীন হয় এরকমও হতে পারে। সমস্যাটি সমাধানের একটা কার্যকর সমাধান প্রস্তাবনা করবে। প্রস্তাবনা এক বা একাধিক হতে পারে, সেক্ষেত্রে প্রতিটির তুলনামূলক উপযোগিতা বিশ্লেষণ করতে হবে। এটা হচ্ছে কথা। এখন খ নাম্বার প্রশ্ন, এবার সমাধান প্রস্তাবনাটি বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়ন করো। পরিকল্পনাটি বাস্তবায়নের বিভিন্ন ধাপ সুনির্দিষ্টভাবে উল্লেখ করো। প্রতিটি ধাপের কাজসমূহ সুনির্দিষ্টভাবে উল্লেখ করো। আচ্ছা, এটা হচ্ছে খ নাম্বার। ক নাম্বার আগে অ্যান্সার করে নি। ক নাম্বারটা কি ছিল দেখো, যে এখানে আমাদের সমস্যা সমাধানের একটি কার্যকর সমাধান প্রস্তাব করতে হবে। এখানে দেখো সমস্যা হতে পারে বুলিং বা মানসিক নির্যাতন, এরকম। তো এইগুলো দেখো যে সমাধান প্রস্তাবনা করতে পারি শ্রেণী শিক্ষকের মাধ্যমে ছাত্রছাত্রীকে বোঝাতে হবে যে এই বুলিং করা বা মানসিক নির্যাতন এগুলা ভালো না, ঠিক আছে, করাও ভালো না, কাউকে মানসিক দেওয়াও ভালো না। টেনশন। অভিভাবকদের সাথে সরাসরি পদক্ষেপ গ্রহণ, গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বার্তা প্রদান করতে পারি, মানে সংবাদ পাঠাইতে পারি। এখন সমাধান প্রস্তাবনার তুলনামূলক উপযোগিতা, বুলিং বা মানসিক নির্যাতনের মারাত্মক ক্ষতিকর দিকসমূহ সম্পর্কে প্রতিটি ক্লাসে কি করতে হবে, শ্রেণী শিক্ষক ছাত্রছাত্রীদেরকে ধারণা দিবেন, তাদেরকে নানাবিধ হেনস্থার যন্ত্রণা এবং মানসিক কষ্ট সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদানের পাশাপাশি নিজেদেরকে ভুক্তভোগী হিসেবে অনুধাবন করতে হবে। তারপরে অভিভাবককে তার সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, ঠিক আছে। বাচ্চারা তাদের ঝামেলা নিজেরাই মিটিয়ে এরূপ ভুল ধারণা ত্যাগ করে অভিভাবকদের এ ব্যাপারে সরাসরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভিকটিম সন্তানের অসহায়তা লাঘবে পিতামাতাই অগ্রণী ভূমিকা পালন করতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে, ঠিক আছে। এই জন্য মানে যারা ছেলেমেয়েরা রয়েছে তাদের দেখতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, কার সাথে মিশতেছে, কি করতেছে, এগুলো বিষয় একটু দেখতে হবে। তারপর 3 নাম্বার দেখো, কোনো বুলিং এ অগ্রাহ্য করার সুযোগ নেই, কাজে এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম সচেতনতার বার্তা প্রচার করতে হবে। ইউটিউব, তারপরে ফেসবুক, এগুলোর মাধ্যমে প্রয়োজনীয় কাউন্সিলিং বা আইনের সাহায্য নেওয়া যেতে পারে, কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাকে বুলিং এ জড়িয়ে বা এর শিকার হয়ে থমকে দেওয়া চলবে না, ঠিক আছে। এর জন্য আমাদেরকে নিজেদের মানসিক সমস্যা কাউকে দেওয়া উচিত না, আবার নিজেও মানসিক সমস্যায় ভোগা যাবে না, ঠিক আছে। এই জন্য আমাদের সচেতন হতে হবে। পরের প্রশ্নটা ছিল যে এবার সমাধান প্রস্তাবনাটি বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়ন করো। প্রস্তাবনাটি বাস্তবায়নের প্রতিটি ধাপ সুনির্দিষ্টভাবে উল্লেখ করো। প্রতিটি ধাপের কাজসমূহ সুনির্দিষ্টভাবে উল্লেখ করো। প্রতিটি ধাপের কাজসমূহ বাস্তবায়নের জন্য দায়িত্ব বন্টনের কোনো পরিকল্পনা থাকলে সেটিও উল্লেখ করো। সবশেষে সম্পূর্ণ পরিকল্পনাটি একটি ফ্লো চার্ট আকারে চিহ্নিত করো। এটা হচ্ছে কথা। এখন আমরা কি করব দেখো, সমাধান প্রস্তাবনাটি বাস্তবায়নের পরিকল্পনা বিভিন্ন ধাপে নিচে ছকাকারে উল্লেখ করা হলো। যেমন দেখো এখানে শ্রেণী শিক্ষকের পদক্ষেপ, অভিভাবকের পদক্ষেপ, গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা, এইভাবে আমাদের এইগুলো করতে হবে, ঠিক আছে। এটাকে করতে হবে আকারে, ছক আকারে। যেমন ক নাম্বার, প্রথমে প্রতিটি শ্রেণীতে একজন শিক্ষকের দায়িত্ব গ্রহণ করতে হবে। তারপরে অভিভাবক হিসেবে মা বাবা যে কোনো একজনকে দায়িত্ব গ্রহণ করতে হবে। গণমাধ্যমের ক্ষেত্রে প্রথমে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কোনো একটা বুলিং এর ঘটনা শনাক্ত করতে হবে, ঠিক আছে। তারপরে কি করতে হবে, 2 নম্বরটা দেখো, শিক্ষক মহোদয় শ্রেণীতে ছাত্রছাত্রীর সামনে বুলিং সম্পর্কে বিস্তারিত বলবেন। আর অভিভাবকের প্রথমে তার সন্তান বুলিং এর শিকার নাকি সে নিজেই বুলিং করে, মানে বুলিংটা কি, মনে করো মানসিক যন্ত্রণা, এটা তো অনেক ভাবে হতে পারে। মনে করো তোমার এক বন্ধু তুমি তোমার বন্ধুকে তোমার কোনো গোপন ছবি দিয়েছো বা ভিডিও দিয়েছো, সেটা দিয়ে তোমাকে ব্ল্যাকমেল করতেছে,
তো এর মাধ্যমে তো বুলিং এর শিকার হতে পারো। এরকম আরো অনেক বিষয় আছে। এখন তুমি ব্ল্যাকমেল করতেছো নাকি তোমাকে ব্ল্যাকমেল করতেছে, এটা সন্তান, এটা পিতামাতা হিসেবে সন্তানের এটা দেখতে হবে, ঠিক আছে, কোনটা আর কি। আর এরপরে বুলিংকারিতা নিশ্চিত করতে হবেন, এর কোনটি না হলে তাকে এ বিষয়ে সচেতনমূলক কথা বলতে হবে, যাতে করে ভবিষ্যতে যদি এরকম ঘটনা ঘটে সেজন্য তার বাপ মার সাথে শেয়ার করে। এই ঘটনায় জড়িতদের নাম বা স্কুলের নাম উজ্জ্বল রাখতে হবে, হ্যাঁ, আবার আকার ইঙ্গিতে প্রকাশ করবে যাতে অপরাধী বিষয়টি বুঝতে পারে, এরকম ভাবে। মানে এত ছোট মানুষ এরকম যদি তোমরা করো, ভবিষ্যতে নষ্ট না হয় সেদিকে দেখতে হবে। 3 নাম্বার, বুলিং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ধারণা দিবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর 4 নাম্বার আর কি, 4 নাম্বার তো আলোচনা করবো এখন। 3 নাম্বারই আমরা আলোচনা করছি, তাই না? তারপর 4 নাম্বার হচ্ছে প্রত্যেককে ভুক্তভোগীর পর্যায়ে দাঁড় করিয়ে বিষয়টি অনুধাবন করতে হবে। আর বুলিং এর শিকার হলে তার প্রতি সহানুভূতিশীল আচরণ করে কষ্ট বা যন্ত্রণা লাঘবের চেষ্টা করতে হবে। ছোট ছোট অপরাধকে প্রশ্রয় দেব না, ভয়ঙ্কর অপরাধ সংগঠনের আশঙ্কা থাকবে না, এরকম ফেসবুকে এই ধরনের স্লোগান দিতে হবে। তারপরে 5 নম্বর, সবশেষে এই ধরনের অপরাধমূলক কাজ থেকে বিরত রাখতে সকল শিক্ষার্থীকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, এবং এমন যদি হয় সন্তান বুলিংকারী বা যে কোনো গ্রুপের সাথে যুক্ত, তাহলে তাকে বোঝাবেন। এই ধরনের কাজও যে ঘৃণ্য অপরাধ তা তাকে বলবেন এবং নিষেধাজ্ঞার অঙ্গীকার করাবেন। আর সর্বোপরি সচেতনতামূলক সংবাদ প্রচার পোস্ট করে শিক্ষার্থীদেরকে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ সম্পর্কে অবহিত করতে হবে আর কি, সচেতন করতে হবে। 2 নং, সমাধান প্রস্তাবনার অভিভাবকের সরাসরি পদক্ষেপ গ্রহণ পরিকল্পনা প্রচার আকারে উল্লেখ করা হলো। মানে 2 নম্বর, অভিভাবক হিসেবে মা বাবাকে দায়িত্ব গ্রহণ, সন্তানের সাথে বুলিং এর বিষয়ে কথা বলা, এটা হচ্ছে ফ্লোচার্ট। সন্তান কি বুলিং শিকার নাকি বুলিংকারী? যদি বুলিংকারী হয় তাহলে বোঝানো যে কোনো একটা ঘৃণিত কাজ, যে এটা একটা ঘৃণিত কাজ। আর বুলিং এর শিকার হলে সহানুভূতিশীল আচরণ করতে হবে, সব সময়ের জন্য দায়িত্বের সাথে নজর রাখতে হবে পিতামাতার, এটা হচ্ছে এই কাজ। 3 নম্বর প্রশ্নের পরে, তোমার পিতা তোমাদের পার্শ্ববর্তী এক চাচা থেকে একটি জমি ক্রয় করেছেন, ঠিক আছে। তোমার এক মামাতো ভাই তোমাদের বাসায় বেড়াতে এসে বলল, আঙ্কেল, জমি কেনার আগে কিন্তু অনেক কিছু ভালোভাবে যাচাই করতে হয়। এই যাচাই বাছাইয়ের কাজটি তোমার পিতা তোমাকে করতে বললো, এজন্য নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ক নাম্বার, জমি ক্রয়ের পর যা করণীয় তার ধারাবাহিক বিবরণ লেখো, ঠিক আছে, লেখো। তো এখানে ধারাবাহিক যে বিবরণ সেগুলো হচ্ছে, 1 নাম্বার দেখো, আমার বাবা পার্শ্ববর্তী এক চাচা থেকে একটা জমি ক্রয় করেছেন, এই জমি ক্রয়ের পর যা যা করণীয় তাই দেখতে হবে। উপস্থাপন করা হলো এখানে দলিল বা রেজিস্ট্রেশনের পর কোনো আমিন বা সার্ভার দ্বারা কি করতে হবে, ক্রয়কৃত জমি মেপে নিতে হবে। জমিতে দখল বা প্রতিষ্ঠা বা প্রমাণের জন্য জমির প্রকৃত ব্যবহার তথা চাষাবাদ, গাছ রোপণ, ঘরবাড়ি নির্মাণ ইত্যাদি কাজ করতে হবে, এবং সীমানা প্রাচীর নির্মাণ করে দিতে হবে। যেহেতু মূল দলিল প্রাপ্তি সময় সাপেক্ষ বিষয়, সেহেতু দলিল সম্পাদনের পর দলিলের নকল উত্তোলন করে দ্রুত সংশ্লিষ্ট সহকারী কমিশনার বরাবরে উপজেলা ভূমি অফিসে আবেদন করতে হবে এবং ক্রেতার নামে জমিদারি বা মিউটেশন করতে হবে। তারপরে এরপরে সরকারি কমিশনার ভূমির কার্যালয়ে নজরদারি নামজারি হলে নামজারি খতিয়ান এবং ডিআর সংগ্রহ করতে হবে। আচ্ছা, নিয়মিত প্রতি বছর কি করতে হবে, কর দিতে হবে আর কি, এটা। এরপরে পরের প্রশ্ন, খ নাম্বার, এই যে এটা দেখো, যে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নামজারির প্রক্রিয়াটি বর্ণনা করো। এখন এই যে এইভাবে দেখো, এটা করার জন্য আমরা কি করব, অনলাইনে জমি খারিজ বা নামজারি করার জন্য আমাদেরকে প্রথমেই এই যে ঠিকানাটা, এই লিংকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আমরা নিচের ছবিটির মতো দেখতে পাবো, এখান থেকে নামজারি আবেদন অপশনটি ক্লিক করবো। এই দেখো, এরকম করে এখানে প্রথমে এটা থাকবে ফর্ম পূরণ, আবেদন ফি পরিশোধ, তারপরে কৃষি অফিসার প্রতিবেদন, হ্যাঁ, এরপরে এখানে আমাদের আবেদনের শুনানি, তারপরে এখানে সময় থাকবে, ঠিক আছে, টাকা আর কি, কয় টাকা পোস্ট করতে হবে, পেমেন্ট করতে হবে, পেমেন্ট করে পরে অপশন গুলো শেষ হয়ে যাবে। এরকম ভাবে তোমাদের বই এটা আছে, সুন্দর করে আর দেখে নিন। তারপরে এইগুলো বিস্তারিত বর্ণনা করা আছে, ঠিক আছে এখানে। এরপরে 4 নম্বর প্রশ্ন, নূর ফার্মেসির ব্যবস্থাপক মিডফোর্ড থেকে অ্যান্টিবায়োটিক সিরাপ প্রতিটি এত টাকা দরে এতটি ক্রয় করলেন। তিনি ওষুধগুলো ফার্মেসিতে আনার পরিবহন ভাড়া এত টাকা, তারপরে প্যাকিং খরচ এত টাকা, মজুরি খরচ এত টাকা পরিশোধ করেন। ওষুধ বিক্রয় করার জন্য দোকান ভাড়া এত টাকা এবং বিক্রয়কারীর বেতন
এত টাকা প্রদান করলেন। ক নম্বর প্রশ্ন, ক্রয় মূল্য কি? উপরে উল্লেখিত তথ্যের আলোকে প্রতিটি সিরাপের ক্রয় মূল্য নির্ধারণ করতে হবে। এখন দেখো ক্রয় মূল্য কি, প্রথমে আছে ক্রয় মূল্য। সাধারণ অর্থে পণ্য ক্রয়ের সময়ে যে দাম বা মূল্য প্রদান করা হয় তাকে ক্রয় মূল্য বলা হয়, কিন্তু প্রকৃত অর্থে পণ্যের দাম এবং পণ্যের বিক্রয় স্থান অর্থাৎ দোকান পর্যন্ত পণ্য পৌঁছানোর যাবতীয় যে খরচ তার যোগফলই হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, মনে করো একটা যে আমরা সাধারণ অর্থে যে কোনো দাম বা মূল্য প্রদান করা হয়, ঠিক আছে, সাধারণ অর্থে কোনো পণ্য ক্রয়ের সময় যে প্রদান করা হয়, কিন্তু মনে করো একজন ব্যবসায়ী সে যে কোনো একটা কলম কিনলো, মনে করো একটা কলম 1 টাকা দেখে নিয়েছে, সে তার দোকানে আনা পর্যন্ত তার মনে করো আরো 2 টাকা খরচ হলো, তাহলে টোটাল খরচ কত হলো? 3 টাকা। এই 3 টাকা মানে বাসা ভাড়া টাড়া সবকিছু দিয়ে 3 টাকা মনে করো খরচ হলো, তাকে তাহলে লাভ করতে হবে 5 টাকা বিক্রয় করলে। এই যে 3 টাকা, এটা হচ্ছে তার ক্রয় মূল্য। এখানে আমাদের উল্লেখিত তথ্যের আলোকে প্রতিটি সিরাপের ক্রয় মূল্যের পরিমাণ নির্ণয় করা হলো। সিরাপের ক্রয় মূল্য কত? দেখো তিনি কয়টা সিরাপ ক্রয় করেছিলেন? 150টি। কত টাকা দরে? প্রতিটা হচ্ছে 275। তাহলে একটার দাম 275, তাহলে 150টার দাম কত? গুণ করে দিলাম, তাহলে 41,250। পরিবহন ভাড়া কত? তার পরিবহন ভাড়া হচ্ছে 300 টাকা। এই যে 300 টাকা, ঠিক আছে, 300 টাকা। এই যে তারপরে প্যাকিং খরচ কত? 200 টাকা। মজুরি খরচ কত? 250 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য কত? এই সবগুলো যোগ করতে হবে, এটা হচ্ছে মোট ক্রয় মূল্য। এখন তাহলে প্রত্যেকটা সিরাপের মূল্য কত হবে? দেখো এটা হচ্ছে মোট ক্রয় মূল্য, আর ক্রয় খুঁজছিল 150 পিস, ভাগ করতে হবে, ভাগ করে 280 টাকা। এই 280 টাকা হচ্ছে একটা সিরাপের ক্রয় মূল্য। ঠিক আছে, এখন দেখো আমাদের এটা বলছে যে আলোকে প্রতিটি সিরাপের ক্রয় মূল্য নির্ধারণ করা হলো। তো ক্রয় মূল্য তো আমরা করলাম। এখন বিক্রয়, খ নম্বর প্রশ্ন। তো প্রথমে আমাদের বিক্রয় মূল্য কাকে বলে সেটা একটু দেখি। বিক্রয় মূল্য কি? দেখো ক্রয়কৃত পণ্য বা উৎপাদিত পণ্যকে বিক্রয় উপযোগী করে তোলার জন্য অর্থাৎ ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত ক্রয় মূল্যের সাথে অন্যান্য পরোক্ষ খরচ যেমন দোকান ভাড়া, কর্মচারী বেতন, বিদ্যুৎ খরচ, বিজ্ঞাপন খরচ ইত্যাদি যোগ করে মোট ব্যয় নির্ধারণ করা হয়। এই মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় বিক্রয় মূল্য। এখন পরে হচ্ছে ক্রয় মূল্যের উপরে 25% মুনাফা ধরে বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। এখানে ক্রয় মূল্যের উপরে যদি 25% মুনাফা ধরে বিক্রয় মূল্যের পরিমাণ কত হবে? তো সিরাপের মোট ক্রয় মূল্য কত? 4200 টাকা। দোকান ভাড়া কত? 4000 টাকা। তারপর দেখো বিক্রয় কর্মীর বেতন কত? 3000 টাকা। মোট ব্যয় কত হচ্ছে? 49,000 টাকা। আর এর সাথে আমাদের মোট ব্যয়ের উপরে 25% মুনাফা। মোট ব্যয়ের উপরে কত পার্সেন্ট? 25% মুনাফা। তো দেখো 25% মুনাফা আমরা কিভাবে বের করব? তাহলে এখানে এই যে 49 যেটা আছে আর 3টা শূন্য, তাই না, 3 শূন্য দিলাম, গুণ 25 ভাগ হচ্ছে কত? 100। এই যে এটা হবে আছে মান, দেখছো 12,250। এই যে তাহলে টোটাল এখানে যোগ করে দিলাম, এখন 61,250 হলো। সিরাপের মোট বিক্রয় মূল্য কত হলো? এই যে বিক্রয় মূল্য এত টাকা হবে। এখন যদি তুমি একটা সিরাপের কত টাকা বিক্রয় করবে সেটা যদি বের করতে চাও, তাহলে এই যে মানটা 50, এটাকে 150 দিয়ে ভাগ করে দিবা। যেমন দেখো এটাকে, এই যে টোটাল যে মানটা 61,250, এটাকে ভাগ করবো করে 150 দ্বারা ভাগ করলাম। এই যে কত হলো? এই যে মান 408 টাকা করে বিক্রি করতে হবে এক একটা সিরাপ। ঠিক আছে, এইভাবে এই যে দাম বেড়ে যায়। 5 নম্বর প্রশ্নের পরে নিচের চিত্রের বিষয়সমূহ বিবেচনা নিয়ে প্রশ্নসমূহের উত্তর দাও। দেখো এখানে যে চিত্রটা দেওয়া, এটা ভালো করে দেখতে পাচ্ছিলাম, তাই না? এখান থেকে আমরা তোমাদের বই থেকে ক্যারিয়ার সাফল্য, তারপরে সফট স্কিল মৌলিক দক্ষতা, কারিগরি দক্ষতা এবং কঠোর পরিশ্রম বা শ্রম, এইটা দেওয়া আছে। এখন 4 নম্বর প্রশ্ন, সফট স্কিল কি? তোমার পরিকল্পিত ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় সফট স্কিল গুলোর বিবরণ দাও। সফট স্কিল কাকে বলা হয়? দেখো সফট স্কিল হলো এমন ব্যক্তিগত ও সামাজিক দক্ষতা যা মানুষকে অন্যের সাথে যোগাযোগ করতে সহযোগিতা করে এবং কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে। সফট স্কিল গুলো প্রায়শই হার্ড স্কিল গুলোর পরিপূরক হিসেবে বিবেচিত হয়, যা নির্দিষ্ট জ্ঞান এবং দক্ষতাকে বোঝায়। সফট স্কিল গুলো হলো যোগাযোগ দক্ষতা, দলগত কাজ করার দক্ষতা, ব্যক্তিগত দক্ষতা যেমন আত্মনিয়ন্ত্রণ, সচেতনতা এবং সৃজনশীলতা। আমার পরিকল্পিত ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় সফট স্কিল গুলোর বিবরণ হচ্ছে এরকম আমরা দিতে পারি। যেমন সূক্ষ্ম চিন্তন দক্ষতা, কোনো কিছু গভীরভাবে চিন্তা করার জন্য হলো সূক্ষ্ম চিন্তন। পেশাগত জীবনে কি, কেন, কিভাবে, তারপরে
কোন ঘটনায় খুঁটিনাটি খুব ভালোভাবে পড়তে পারা দক্ষতা অর্জন খুব জরুরি। সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, পেশার কাজে যে কোনো সময় সমস্যা বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়তে হতে পারে, কিংবা এমন হতে পারে সমস্যা সমাধান করাই হলো পেশাটির মূল কাজ। সেক্ষেত্রে সমস্যার সংশ্লিষ্ট সবকিছু বিচক্ষণতার সাথে সঙ্গে কি করতে হবে, দেখতে হবে এবং নির্ভরযোগ্য উৎস হতে তথ্য সংগ্রহ করে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে হবে। সম্ভাব্য উপায়গুলোর মধ্যে সবচেয়ে কার্যকর সমাধানটিতে বেছে নিতে হবে। যেমন সহযোগিতা এবং সহযোগিতামূলক দক্ষতা, সৃজনশীলতা এবং উদ্ভাবনমূলক চিন্তন ক্ষমতা, চাপ মোকাবেলার ক্ষমতা, এগুলো থাকতে হবে। এরপরে খ নম্বর প্রশ্ন ছিল সেটা হচ্ছে উপরের চিত্রে প্রদর্শিত বিষয়গুলো বিবেচনায় নিয়ে সুনির্দিষ্ট লক্ষ্য, সময়সূচি এবং লক্ষ্য পৌঁছানোর ধাপগুলো উল্লেখ করে তোমার জন্য একটি ক্যারিয়ার পরিকল্পনা তৈরি করো। উপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা দেওয়া আছে। হ্যাঁ, এখন উপরের চিত্রে প্রদর্শিত বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা কি করব, ক্যারিয়ার প্ল্যান করব। সুনির্দিষ্ট লক্ষ্য, আমি ডাক্তারকে নির্বাচন করলাম। আমার ক্যারিয়ার সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সময়সূচি এবং লক্ষ্য পৌঁছানোর ধাপগুলো নিচে দেওয়া হলো। যেমন মৌলিক দক্ষতা, আমার সূক্ষ্ম চিন্তন দক্ষতা রয়েছে, করতে হবে। সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা থাকতে হবে। সৃজনশীলতা এবং উদ্ভাবনীমূলক চিন্তন দক্ষতা, গাণিতিক এবং প্রযুক্তিগত দক্ষতা, সততা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং নৈতিক মূল্যবোধ। নিজেকে প্রস্তুত করা, শিক্ষাগত যোগ্যতা অর্জন করা, যেমন MBBS পাশ করতে হবে। অভিজ্ঞতা এবং অনুশীলন, আমাকে একটু ইন্টার্নশিপ করতে হবে, তোমাকে হাসপাতাল ইন্টার্নশিপ করে চিকিৎসা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে হবে। প্রশিক্ষণ, নিজেকে প্রস্তুত করতে নিয়মিত কোর্স, সেমিনার, ওয়ার্কশপ এবং অভিজ্ঞ ডাক্তারের নিকট প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। হালনাগাদ, আপ টু ডেট করতে হবে। চিকিৎসা সেবা নিত্য নতুন সংযোজন সম্পর্কে জানা। তো এখানে 6 নম্বর এবং 7 নম্বর প্রশ্ন তোমাদের দেওয়া হয় না, তোমাদের পরীক্ষা 6-7 দেওয়া থাকবে। তো এই হচ্ছে আমাদের জীবন ও জীবিকা এর এনসিটিভি থেকে যে প্রশ্নটা দিয়েছে তার সমাধান। ঠিক আছে, এটা যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো, ইনশাআল্লাহ তোমরা 100% কমন পাবে এবং পরীক্ষায় সুন্দর করে লিখতে পারবা এবং শেষও করতে পারবা যদি তোমরা বাসায় লিখে প্র্যাকটিস করো। তো এই বিষয়গুলো যদি তোমরা পড়তে চাও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবা, বিস্তারিত জানতেও পারবা, আবার আমাদের কোর্স খুব সুলভ মূল্যে ক্রয় করতে পারবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।